এই শোন, তুমি কি ইগনোর কেন করছিস বলতো? কলেজে ঢুকতে ঢুকতে স্রোতকে প্রশ্ন করল ইচ্ছা। ওর দিকে না তাকিয়ে এই উত্তর দিল স্রোত, আমি কোথায় ইগনোর করলাম তোকে? ও করিসনি? সেই কতক্ষণ থেকে তোকে ডেকে যাচ্ছে আর তুই উত্তর না দিই। কতক্ষণ থেকে মানে? তুই এই তো সবে এখান থেকে ডাকছিলি আমাকে। তা যখন শুনতে পেলি, না শোনার ভান করে চলে আসছিলিস কেন? তোদের আবার কি হলো? গেটে দাঁড়িয়ে ঝগড়া করছিস কেন? ওদের দুজনকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো শুভ। দেখ না, সে কখন থেকে ডাকছিস স্রোতকে, কোনো পাত্তাই দিচ্ছে না, শুধু ইগনোর করে চলে যাচ্ছে। আমি মোটেও ইগনোর করিনি। এই একদম মিথ্যে বলবি না, ঠিক আছে? এই ইচ্ছা কিন্তু ঠিকই বলেছে। দুদিন থেকে আমিও দেখছি তোদের মধ্যে কোনো কথাবার্তা নেই। কি হয়েছে বলতো তোদের? কি আর হবে, কিছুই হয়নি। চল এবার, নাহলে দেরি হয়ে যাবে। কথাটা বলতে বলতেই কলেজের ভেতরে ঢুকে গেল স্রোত। ইচ্ছা, স্রোত আর শুভ থার্ড ইয়ারের স্টুডেন্ট। ইচ্ছা আর শুভর বাড়ি একই পাড়ায়। ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু দুজনে। স্রোতের সঙ্গে শুভর পরিচয় স্কুলে, ক্লাস 7-এ। ইচ্ছা পড়তো গার্লস স্কুলে। শুভর মাধ্যমেই ইচ্ছা আর স্রোতের বন্ধুত্ব হয়। এইচএসের পর একই কলেজে ভর্তি হয়েছে তিনজন। এই ইচ্ছা, ফ্রি আছিস? কথা আছে তোর সাথে। শুভর গলার আওয়াজ শুনে পিছনে ঘুরে তাকায় ইচ্ছা। হ্যাঁ বল। এখানে না, ক্যান্টিনে চল। ক্যান্টিনে? বেশ, চল। ক্যান্টিনে এসে একটা ফাঁকা টেবিল খুঁজে বসে পড়ে দুইজনে। বল, কি বলবি? আঙ্কেল কবে ফিরবে? ওই তো পুজোর দিকে। ততদিনে তো আমাদের ফাইনাল সেম কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই তো? আর বলিস না, গত 4-5 বছর ধরে আর কি যে করছে আর ভালো লাগে না রে। 4-5 মাস থেকে মুম্বাইতে, মাঝে 1-2 সপ্তাহের জন্য এসে ঘুরে আবার চলে যাবে। তা তোকেও তো বলেছিল ক্লাস 11-এ আঙ্কেলের ওয়ার্ক প্লেসে শিফট হয়ে যেতে। কি করতাম গিয়ে? আবার নতুন জায়গা, নতুন লোক, সেসবের জন্যই তো থেকে গেলাম। কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় চলে গেলেই হয়তো ভালো করতাম। আর কি করবি বল, সেসব ভাবার সময় তো চলে গেছে। এই, তুই কি আমাকে এইসব জ্ঞান দিবি বলে ক্যান্টিনে ডেকে এনেছিস? অন্য কোনো কথা থাকলে সেসব বল, না হলে আমি উঠলাম। আরে আরে বলছি। ওহ, আচ্ছা, তোর আর স্রোতের মধ্যে কি হয়েছে বলতো? বেশ কিছুদিন ধরেই দেখছি তোদের মধ্যে কোনো কথা নেই। কিছু না। কিছু না? মিথ্যে বলার আর জায়গা পাসনি। দেখ, তোদের দুজনকে আমার থেকে ভালো কেউ চেনে না। 2-3 দিন ধরে তোদের মধ্যে কোনো কথাবার্তা নেই, সেটা কি আমার চোখে পড়েনি ভেবেছিস? কি হয়েছে বল না। আমি ওকে প্রপোজ করেছিলাম। কি? প্রপোজ? কবে, কখন? আমার জন্মদিনের দিন। ও কি বলেছে? আই মিন, আদৌ বলেছে কিছু? না, আমার বলার পর সঙ্গে সঙ্গে সেখান থেকে ও বেরিয়ে যায়। তারপর থেকে আর কোনো কথা বলছে না আমার সঙ্গে। হ্যাঁ, জানতাম। কি জানতিস? তুই বলে নয়, অন্য কেউ হলেও একই কাজ করতো স্রোত। কেন? ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই ওর। অবশ্য ওর সঙ্গে আগে যা ঘটেছে, তারপর ওর ওই রকম ভাবার জন্য আমি আর ওকে দোষ দেব না। মানে কি ঘটেছে আগে? আমি তো কিছু জানি না সেসবের। বল আমাকে।
হুম, এটা আমি বলতে পারবো না। স্রোত বলতে মানা করেছে কাউকে, আর আমিও কথা দিয়েছি ওকে। অত সব আমি জানি না, তুই আমাকে বল ব্যাস। বললাম তো বলা যাবে না। এই, তুই বলবি নাকি জনসম্মুখে তোর মারধর খেতে ইচ্ছে করছে আমার হাতে? উফ, না বলা পর্যন্ত ছাড়বি না আমাকে, তাই না? তুই বলবি কি? বলছি। উফ, মাধ্যমিকের পরপরই একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিল স্রোত, কিন্তু ভালোবাসতে গিয়ে স্রোত যে এমন ধাক্কা খেয়ে যাবে সেটা ভাবেনি। পুরোটা খুলে বলবি কি হয়েছিল? স্রোতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা বলতে থাকে শুভ। সব শুনে ইচ্ছার মনে হয় সে যেন স্রোতকে এখনো ভালো করে চিনে উঠতে পারেনি। এতদিন ধরে স্রোতকে সে চেনে, অথচ ওর জীবনে যে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে তার বিন্দু বিসর্গও তার জানা ছিল না। বলতে পারিস স্রোত এখন সহজে কাউকেই ট্রাস্ট করতে পারে না। অনেকের অনেক রকম ফোবিয়া হয় না, সেই রকমই স্রোতের এখন ভালোবাসাতে ফোবিয়া আছে বলা যেতে পারে। শুভকে কিছু একটা বলতে যাচ্ছিল ইচ্ছা, তাকিয়ে দেখে যে স্ত্রী দাঁড়িয়ে, সঙ্গে স্রোত আর রিজু। আরে তোদের জন্যই তো ওয়েট করছিলাম, তাড়াতাড়ি বস আর আমার একটা প্রশ্নের উত্তর দে তো। ছুটিতে বেড়াতে যাবি? নিশ্চয়ই। কিরে রিজু? কিরে স্রোত, তোর কি হলো? না, কিছুই হয়নি, তবে ফাইনাল এক্সামটা। আরে ধুর, দিল পুরো মুড নষ্ট করে। এই তুই বাড়ি যা, গিয়ে পড়। যা যা যা, তোর বেড়াতে গিয়ে কাজ নেই। সবাই মিলে ঠিক করেছে ওরা বেড়াতে যাবে। এই গরমে পাহাড় যাওয়ার কথা উঠতেই রিজু আর শুভ একসঙ্গে দার্জিলিং যাওয়ার প্রস্তাবটা দেয়। সেটাতে সবাই রাজি হয়। ট্রেন থেকে নেমে রিসর্টে যাওয়ার সময় গাড়ির চারিপাশের পরিবেশটা বেশ ভালো লাগছিল দেখতে। ইচ্ছা আর স্রোত দুজনেরই পাহাড় ভীষণ প্রিয়, তবু খুশি নয় দুজনের কেউই। কোনো এক অজানা কারণে দুজনের মধ্যেই একটা চাপা কষ্ট যেন মাঝে মধ্যেই উকি দিয়ে উঠছে। লোকে বলে যে এখানে নাকি একটা নদী আছে যা মনের ইচ্ছা পূরণ করে। ব্যাপারটা সত্যি রে? শুনেছি তো, তাই সত্যি না মিথ্যে তা জানি না, তবে নদীর নামটা কি যেন ভুলে গেলাম। আরে এই স্রোত, বল না কি যেন নামটা বলেছিলিস? ইচ্ছে নদী। হুম, হ্যাঁ, আসল নামটা খেয়াল নেই, তবে ইচ্ছে নদী নামেই বেশি পরিচিত। ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে জানিস। আমি কিন্তু জানি না, যেখানে যাওয়ার আছে যাব, কিন্তু ইচ্ছে নদী আজকেই দেখে আসবো। রিসর্টে পৌঁছে ঘণ্টাখানেকের মধ্যেই শ্রী সবাইকে তাড়া দিয়ে রেডি করায়। তারপর হাজির হয় নদীর কাছে। নদীর চারপাশের পরিবেশটা দারুণ সুন্দর। পাহাড়ি নদী, আশেপাশে হালকা জঙ্গল আর পাহাড়। সবাই যে যার মতোই নদীর কাছে ইচ্ছা প্রকাশে ব্যস্ত, কিন্তু ইচ্ছা ওদের থেকে কিছু দূরে একটা পাথরের উপরে বসে এক মনে জলের দিকে তাকিয়ে আছে সে। স্রোত এত বড় একটা ঘটনা সবার থেকে এভাবে লুকিয়ে গেল। হঠাৎ লক্ষ্য করে পাশেই একটা বাচ্চা মেয়ে ওর দিকে তাকিয়ে আছে। একবার চারিদিকে তাকিয়ে দেখে সে, না, বাচ্চাটার সঙ্গে কেউ আছে বলে তো মনে হলো না। স্রোত আর শুভরা ঘুরতে ঘুরতে অন্য দিকটায় চলে গেছে অনেকটাই। সে উঠে এগিয়ে যায় বাচ্চাটার দিকে। তুমি একা কি করছো এখানে? তোমার মা বাবা কোথায়? নেই। বাচ্চার গলার স্বরটা কেমন যেন অন্য রকম শোনায় ইচ্ছার। শোনা মাত্রই তার অশান্ত মন যেন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে গেল। ঠিক যেমন নদীর বয়ে চলা জলের শব্দ উথাল পাথাল মনের মধ্যে শান্তির ছোঁয়া নিয়ে আসে, ঠিক তেমন। নেই মানে? তুমি ওই দাদাকে খুব ভালোবাসো, তাই না? আঙুল দিয়ে স্রোতের দিকে ইশারা করে বাচ্চা মেয়েটা। মানে তুমি তুমি এসব কি বলছো? তুমি যা চাইছো
সেটা পূরণ করতে আমি তোমাকে সাহায্য করতে পারি। যাবে আমার সঙ্গে? বলেই ইচ্ছার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে সে। এসব বলছে কি মেয়েটা? ওর মনের কথা জানলই বা কি করে? কিছুই তো বুঝতে পারছে না ইচ্ছা। কোথায়? ওই তো, ওই সেতুর ওর পারে, চলো। হঠাৎ নদীর উপরে একটা কাঠের সেতু চোখে পড়ে ইচ্ছার। কিন্তু একটু আগেও তো এখানে কোনো সেতু দেখতে পায়নি তারা। একবার ঘুরে তাকিয়ে দেখে বন্ধুরা কেউ দেখেছে কিনা, কিন্তু ওরা গেল কই? বাচ্চা মেয়েটা টেনে নিয়ে যাচ্ছে ওকে কোনো এক অজানার উদ্দেশ্যে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? নদীর ওপারে। ওপারে কেন? চলো না, গেলেই দেখতে পাবে। ইচ্ছা, এই ইচ্ছা, ওঠ। তোর স্কুলের অ্যাডমিশন লেটার এসেছে, নিচে চল। স্কুল? স্কুল মানে? কি স্কুল মানে? তাড়াতাড়ি কর, বাবা কিন্তু বসে আছে। ভালো করে চারিদিকে তাকাতেই অবাক হয়ে যায় ইচ্ছা। এ কি? বাড়িতে আমি কি করছি? দার্জিলিং থেকে বাড়ি ফিরলাম, মানে আমি বাড়ি ফিরলাম কখন? না, বাড়ি ফিরেছি বলে তো মনে পড়ছে না। তাহলে তাহলে বাড়িতে কিভাবে, মানে? হঠাৎ দেওয়ালে একটা জিনিস দেখে ডাক দেয় মাকে। মা, ও মা, এই পুরনো ক্যালেন্ডারটা ফেলে দাওনি? এখনো টাঙানো দেওয়ালে। কোনটা? আরে এই তো, এটা তো 2017। 2017 সালে 2017 সালের ক্যালেন্ডার ঘরে থাকবে না তো কোন সালের থাকবে? পাগল হলি নাকি? কথাটা শুনে ভীষণ অবাক হয়ে যায় ইচ্ছা। তাড়াতাড়ি ফোনটা দেখে, এখানেও 2017। সে ছুটে ঘর থেকে বেরিয়ে অন্য একটা ক্যালেন্ডার দেখে, না, এখানেও 2017। মাথার মধ্যে সব কিছু গুলিয়ে যাচ্ছে ইচ্ছার। সে দুপা পিছিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। কালকে সে কলেজের বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল দার্জিলিং, আর আজ সে নিজের বাড়িতে, তাও আবার 5 বছর আগে। কিছুতেই বিশ্বাস হয় না তার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে ইচ্ছা। সত্যি নিজের শরীরের পরিবর্তনটা বুঝতে পারল এবার সে। স্বাভাবিকের তুলনায় নিজেকে ছোট মনে হচ্ছে এখন। কি রে, নিচে আয় তাড়াতাড়ি। মায়ের ডাক শুনে নিজেকে শান্ত করে ইচ্ছা। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে চলে গেল সে। নিচে যেতেই দেখল বাবা খবরের কাগজ পড়ছে। টেবিলের উপরে দুটো চিঠি পড়ে আছে, সম্ভবত স্কুলের অ্যাডমিশনের। হঠাৎ ইচ্ছার মনে হয় এই সব ঘটনা যেন আগেও ঘটেছে তার সঙ্গে। তার ক্লাস 11-এর অ্যাডমিশনের সময় ঠিক এটাই তো ঘটেছিল, তাই না? ইচ্ছার হঠাৎ মনে পড়ল এই দুটো চিঠির মধ্যে একটা আছে যেটাতে ইচ্ছা এইচএস পাস আউট করেছে, গার্লস স্কুল, আর একটা কোয়েড। নামটা তখনও সে জানতো না। ও ইচ্ছা, আয় আয় বস। দেখলি চিঠিগুলো? হ্যাঁ বাবা। ঠিক করলি কোন স্কুলে অ্যাডমিশন নিবি? সে গার্লস স্কুলে বলতেই যাচ্ছিল, কিন্তু কোনো একটা কারণে মনে হলো এখনই সেটা বলা ঠিক হবে না। না বাবা, এখনো ঠিক করিনি। দেখ মা, আমি বলছি যে ওই কোয়েড স্কুলটাতে অ্যাডমিশন নেওয়াটা ভালো হবে। শুনেছি স্কুলটাও তুলনায় ভালো। আচ্ছা, শুভ তো ওখানে পড়ে, তাই না? শেষ কথাটা শুনে ইচ্ছার মনে পড়ে গেল কোথায় যেন সে শুনেছে স্কুলের নামটা। শুভ, হ্যাঁ, শুভ আর স্রোত এই একই স্কুল থেকে এইচএস পাস আউট করেছে। বেশ, আমি আর একটু ভেবে দেখি, ঠিক করে আমি বলে দেবো তোমাদের, কেমন? পরের দিন নিজের সঙ্গে ঘটে চলা ঘটনাগুলোকে সারা দিন ধরে বোঝার চেষ্টা করে ইচ্ছা।
কিন্তু কোনো কিছুই বুঝতে পারল না এসব কি করে হচ্ছে। ভাবতে ভাবতে আর থাকতে না পেরে বিকেলের দিকে সে বেরিয়ে পড়ল একটু ঘুরে আসবে বলে। বাড়ি থেকে কিছু দূরেই একটা পার্ক আছে, সেখানেই একটা ফাঁকা নির্জন জায়গা খুঁজে একটা বেঞ্চে এসে বসে পড়ল সে। বসতেই আবার চিন্তাটা ধরে বসল। প্রথম থেকে ঘটনাগুলো আবার ভাবতে থাকে সে। এটুকু বোঝা যাচ্ছে যে সেই বাচ্চা মেয়েটা এটার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। ইচ্ছাকে সে কোথাও একটা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তারপর থেকেই তো আর কিছু মনে করতে পারছে না সে। কি যে হলো। এখানে একা একা বসে কি ভাবছো? ঘুরে তাকাতেই সে চমকে যায়। সেই বাচ্চা মেয়েটা কখন তার পাশে এসে বসে পড়েছে সে বুঝতেই পারেনি। তুমি তুমি এখানে কিভাবে? আগে বলো, এই সমস্ত কি ঘটছে আমার সাথে? আমি কিভাবে এলাম এখানে? এই সব ঘটনার সঙ্গে তুমি যুক্ত, তাই না? এগুলো তুমি করছো, তাই তো? আরে থামো থামো। আরে এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কি করে দেব? হ্যাঁ, এটা ঠিক যে এগুলো আমি করেছি, কিন্তু কি করে করেছি সেটা বলা একটু কঠিন। আসলে সেদিন কেন জানি না, তোমাকে দেখে আমার ইচ্ছা হলো তোমাকে সাহায্য করার। কিন্তু এখানে এসে আমার ইচ্ছা কিভাবে পূরণ করবে তুমি? আমি করব না তো। আমি বলেছি আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে সুযোগ করে দিলাম। এবার কি করলে, কিভাবে করলে সব কিছু ঠিক হবে সেটা তোমাকে বুঝতে হবে। এই যেমন স্কুলে ভর্তির সময় কোন স্কুলে ভর্তি হওয়াটা ঠিক হবে সেটা বুঝেছিলে, কিন্তু আমি নিজে আমি কিভাবে? কিন্তু কয়েকটা জরুরি কথা তোমার জানা উচিত। শোনো, তুমি যে সময়কাল থেকে এসেছো সেখানেও কিন্তু এই মুহূর্তে একটা ইচ্ছা আছে। তুমি তোমার অতীত এই সময়কালে যেভাবে পরিবর্তন ঘটাবে তার উপর ভিত্তি করে তোমার মূল সময়কালেও পরিবর্তন ঘটবে। তাই যা করবে ভেবেচিন্তে করবে। তুমি যদি জোর করে কিছু করতে যাও তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। তাই কোনো কিছু করার জন্য তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। কথাগুলো ইচ্ছা আদৌ বুঝতে পারল কিনা সে নিজেও জানে না। একটু থেমে মেয়েটা আবার বলল, আর তুমি এই সময়কালে কতদিন থাকবে সেটা কিন্তু আমার জানা নেই। তোমার কাছে খুব কম সময়ও থাকতে পারে, আবার অনেক বেশি সময়ও থাকতে পারে। তুমি জানো না? তোমার ঘটনাগুলো তোমার হাতে নেই? দেখো, সবার হাতে সব কিছু থাকলে আমি তো খুব সহজেই তোমার বা সবার মনের ইচ্ছেই পূরণ করে দিতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। এই কথাগুলো শোনা মাত্রই ইচ্ছার মুখে একটা ছায়া নেমে আসে। কথাগুলোর গুরুত্ব সে বোঝে। সত্যি হাতে থাকলে তো আর স্রোতকে কাছে পাওয়ার জন্য এত কিছু করতে হতো না আমাকে। বোকা মেয়ে। যাই হোক, তুমি কথাগুলো বুঝেছো সেটা আমি জানি। চলো, অন্ধকার হয়ে গেল, আমি এবার চলি, তুমিও বাড়ি যাও। এতগুলো ভারী ভারী কথা বলে মেয়েটা চলে গেল উঠে। একটু দূরে যেতে মেয়েটা যেন আলো অন্ধকারের মধ্যে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। সেদিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকে ইচ্ছা। ইচ্ছা, তুই এখানে? অন্ধকার হয়ে গেল, এখনো এখানে কি করছিস? গলাটা চেনা মনে হলো ইচ্ছার। ডাকটা শুনে ঘুরে তাকালো সে। শুভ। এত কিছুর মধ্যে শুভকে ভুলেই গিয়েছিল ইচ্ছা। এখানে আসার পর থেকে কোনো যোগাযোগ হয়নি ওদের। তাহলে অ্যাডমিশন নিলি? কোন স্কুলে? হ্যাঁ, তোদের স্কুলে। হ্যাঁ, আমাদের স্কুলে? কিন্তু সেটা তো পছন্দ নয় তোর। ছিল না, কিন্তু এখন পছন্দের। মিষ্টি করে হেসে কথাটা বলে হাঁটতে আরম্ভ করে ইচ্ছা। শুভ ওর নাগাল পাওয়ার জন্য পিছন পিছন হাঁটতে হাঁটতে প্রশ্ন করে,
মানে? মানে আবার কি, এখন ভালো লাগে সেটাই তো বললাম। কিরে, আর কতক্ষণ? দেরি হয়ে যাবে তো এবার। আসছি আসছি। সকাল থেকেই খুব উত্তেজিত ইচ্ছা। আজ নতুন স্কুলের প্রথম দিন, তবে তাহলেও ওর উত্তেজনার প্রধান কারণটা হলো স্রোত। আজকেই স্রোতের সঙ্গে প্রথম দেখা হবে ওর। যদিও এই মুহূর্তে স্রোত ইচ্ছাকে চেনে না। বাইরে থেকে একটা সাইকেলের বেলের আওয়াজ শুনে তড়ি ঘড়ি বাড়ি থেকে বেরোলো ইচ্ছা। সরি রে, একটু দেরি। ইচ্ছা সামনে তাকিয়েই হঠাৎ থমকে যায়, কথাটা আর পুরো করতে পারে না। স্রোত, হ্যাঁ স্রোতই তো, কিন্তু ও এখানে। ওহো, আরে তোদের তো এখনো আলাপই হয়নি। এই হলো স্রোত, আমার স্কুলের সবচেয়ে সেরা বন্ধু। আর স্রোত এই হলো ইচ্ছা, আমার ছোটবেলার বন্ধু। হাই, আমি স্রোত। স্রোতকে হঠাৎ করে দেখে ইচ্ছা এতটাই হতবাক হয়ে যায় যে সেই মুহূর্তে আর কথা বলতে পারে না। সে হাতের ইশারায় স্রোতের কথার উত্তর দেয়। আর একজন বাকি থাকলো, স্কুলে তারও সঙ্গে পরিচয় হয়ে যাবে। কে? চল, স্কুলে গেলেই জেনে যাবি। ইচ্ছা শুভর সাইকেলের পেছনে চেপে বসে। সাইকেলে প্যাডেল দিয়ে এগিয়ে যায় ওরা। স্রোত আর শুভ একসঙ্গে গল্প করতে করতে সাইকেল চালাচ্ছে। পেছনে বসে চুপ করে সব শুনছে ইচ্ছা। এই স্রোতের সঙ্গে ভবিষ্যতের স্রোতের যে কতটা পার্থক্য সেটা বুঝতে ইচ্ছার বেশিক্ষণ সময় লাগে না। এই রকম হাসি খুশি মিশুকে স্রোত তার কাছে একদমই অচেনা। সে এতদিন জানতো স্রোত চিরকালই চুপচাপ এবং একা থাকতে ভালোবাসে। একটা ঘটনা একটা মানুষকে যে কতটা বদলে দিতে পারে সেটা ভেবেই অবাক হয়ে যায় ইচ্ছা। আরও 7-5 ভাবতে ভাবতে কখন যে স্কুলে পৌঁছে গিয়েছে ইচ্ছা টেরই পায়নি। কিরে, নাম এবার। ইচ্ছা নেমে যায়। স্রোত আর শুভ সাইকেল রেখে আসার পর তিনজন একসঙ্গে এগোতে থাকে। হঠাৎ একটা মেয়ের ডাক শুনতে পায়। কি রে স্রোত, এত দেরি হলো তোদের? কোথায় দেরি হয়েছে? ঠিক সময় তো এসেছি। মেয়েটার প্রশ্নের উত্তর দেয় শুভ। তখনও স্রোত আর শুভর পিছনে দাঁড়িয়েছিল ইচ্ছা। মেয়েটাকে দেখে তো স্রোতের বান্ধবী বলেই মনে হচ্ছে। স্রোতের প্রায় সকল বন্ধু বান্ধবীকেই চেনে ইচ্ছা, কিন্তু একে কই না তো, মনে পড়ছে না তো, একে তো চেনে না। এই দাঁড়া 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 দাঁড়া। কি হলো আবার? পূর্বা, মিট ইচ্ছা, আমার ছোটবেলার বন্ধু। আর ইচ্ছা এই হলো পূর্বাশা, স্রোতের গার্লফ্রেন্ড, যার কথা তোকে আস্তে আস্তে বলছিলাম। আচ্ছা, এই হলো পূর্বাশা। এর কথাই তো শুভ সেদিন ক্যান্টিনে বলেছিল। ও হাই, আমি পূর্বাশা, সবাই আমাকে পূর্বাই বলে। হাই, আমি ইচ্ছা। আচ্ছা, কে কোন ক্লাসে পড়েছে সেটা কি দেখেছিস? আমি আর শুভ পি, তুই পড়েছিস এতে। আর ইচ্ছার ব্যাপারে তো জানতাম না, তাই দেখিনি তো। আচ্ছা বেশ, তাহলে চল এখন দেখে আসি। ইচ্ছাও পড়েছে এতে, মানে স্রোতের সঙ্গেই, কিন্তু তবুও সে খুব একটা খুশি হতে পারল না। স্রোত আর পূর্বাকে একসঙ্গে দেখার পর থেকেই তার কষ্ট হচ্ছে। বিশেষ করে ও যখন আগে থেকেই জানে যে পূর্বা স্রোতকে মিথ্যে ভালোবাসায় জড়াচ্ছে, ওর যেন নিজেকে ভীষণ অসহায় লাগে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর পূর্বা আর স্রোত ক্যাফেতে চলে যায়। ফলে শুভ আর ইচ্ছাকে স্কুলের পর ফিরতে হয় একসঙ্গে। ফেরার সময় সাইকেলের পেছনে বসে আপন মনেই বলে ওঠে ইচ্ছা, শুভ, একটা কথা বলবো। কি কথা? বলে ফেল। দেখ, কথাটা বলা আমার উচিত কিনা জানি না, কিন্তু কিন্তু পূর্বার স্রোতের সম্পর্কটা ঠিক নয় রে। ঠিক নয় মানে? ঠিক নয় মানে মানে পূর্বা স্রোতকে ভালোবাসে না। ও একটা মিথ্যে সম্পর্কে জড়াচ্ছে স্রোতকে। কি বলছিস সেসব তুই? হঠাৎ থেমে যায় শুভ।
পূর্বা আর স্রোতের সঙ্গে আজই প্রথম পরিচয় হয়েছে ইচ্ছার। তাহলে একদিনের পরিচয়েই ওদের সম্পর্কে এমন একটা কথা কেন বলছে ইচ্ছা? ইচ্ছাকে ছোট থেকেই ভালো করে জানে শুভ, অকারণে মিথ্যে কথা সে বলবে না। তাহলে মানে পূর্বা চিট করছে? তুই কি করে জানলি? তুই কি পূর্বাকে আগে থেকে চিনতিস? চিনি না, কিন্তু কিন্তু কি করে জানলাম সেটা তোকে বলতে বা বোঝাতে আমি পারবো না। জানি তোর হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু কিন্তু আমি সত্যি বলছি রে। তোকে আমি ছোট থেকে চিনি রে, জানি না কেন বলছিস, কিন্তু আমি তোকে বিশ্বাস করি। তুই হয়তো মিথ্যে বলছিস না, কিন্তু তুই বললি তো আমাকে বিশ্বাস করিস, তাহলে আমার কথা বিশ্বাস করে একটু দেখ না ব্যাপারটা। তুই আর পূর্বাও তো ভালো বন্ধু, দেখ না কিছু জানতে পারিস কিনা। তুই এত করে বলছিস যখন, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। প্রায় 1 মাস কেটে গিয়েছে তারপর, কিন্তু কিছুই করে উঠতে পারেনি ওরা, না শুভ না ইচ্ছা। স্রোতকে গিয়ে সরাসরি কথাটা বলাও যায় না, বলবেই বা কি করে? ওদের পরিচয় হলোই তো মাত্র এই 1 মাস, সেখানে স্রোত আর পূর্বার সম্পর্ক তো আরও আগে থেকে চলে আসছে। কিছু জানতে পারলি রে শুভ? না রে, তুই যেই রকম বললি সেই রকম তো কিছুই মনে হলো না। তুই বিশ্বাস কর, আমি ভুল বলিনি। আমি বুঝতে পারছি তোর কথা, তুই কিছু ভেবেই বলেছিস, কিন্তু কিন্তু স্রোতকে তো প্রমাণ ছাড়া বলা যাবে না কিছুই। আরও কটা মাস কেটে যায় এভাবেই, কিন্তু কিছুই পরিবর্তন হয় না। স্রোতকে এখনো কিছুই বলে উঠতে পারেনি ইচ্ছা, তবে এরই মধ্যে স্রোতের সঙ্গে বন্ধুত্বটা বেশ গভীর হয়ে উঠেছে ওর। প্রায়ই এখন ওরা একসঙ্গে এখানে ওখানে বেড়াতে যায়, কখনো ক্যাফে, কখনো শপিং। কিন্তু ইচ্ছা যত বেশি স্রোতের সঙ্গে সময় কাটায়, ততই যেন কষ্ট হয় ওর। স্রোতের প্রতি নিজের ভালোবাসাটা সে কোনো মতেই আর চেপে রাখতে পারে না। এভাবে আর কতদিন? আমি তো স্রোতের জন্য কিছুই করতে পারছি না। না, এবার স্রোতকে সত্যিটা আমি নিজেই বলবো, তারপর যা হবে দেখা যাবে। সেদিন ক্লাস শুরু হওয়ার আগে হঠাৎ, স্রোত, আমার আমার তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? এখন না, স্কুল থেকে বের হওয়ার সময় একটু দাঁড়াস রুমে, কেমন? স্কুলের পরে? ওকে, অসুবিধা নেই। কথা মতো স্রোত স্কুলের শেষে ওর কাছে এসে দাঁড়াতেই ইচ্ছা অপেক্ষা করতে থাকে সবার বেরিয়ে যাওয়ার। কি রে ইচ্ছা, বল কি বলবি? তোকে তোকে অনেক দিন থেকে একটা কথা বলার ছিল। ভেবেছিলাম তোকে প্রমাণ সহ বলবো, কিন্তু ততদিন অনেক দেরি হয়ে যাবে। প্রমাণ সহ মানে? এমন কি বলবি আমাকে যে প্রমাণ দরকার? পূর্বা তোকে ঠকাচ্ছে, ও তোকে ভালোবাসে না। মানে কি বলতে কি চাস তুই? পূর্বা তোকে ভালোবাসে না, ও শুধু তোর সঙ্গে টাইম পাস করছে, ও ঠকাচ্ছে। তুই কি করে জানলি? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, তা তোর কাছে কোনো প্রুফ আছে? না। দেন যখন প্রমাণ পাবি তখন আমাকে বলিস, ওকে? স্রোত বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে, হঠাৎ ইচ্ছা স্রোতের হাতটা ধরে ফেলে। তুই বুঝতে পারছিস না স্রোত, আর যতদিনে বুঝতে পারবি ততদিনে অনেক দেরি হয়ে যাবে। আগে থেকে জেনেও কেন কষ্ট পেতে চাইছিস তুই? পূর্বা ঠিক নয় তোর জন্য, ও একদমই ভালো না। এনাফ, আই লিসেন্ড এনাফ। অনেক শুনে নিয়েছি, তুই পূর্বার নামে আর একটাও বাজে কথা বলবি না। কতদিন চিনিস তুই ওকে? ও আমার জন্য ভালো কি না ভালো সেটা আমি বুঝবো, আর আমাকেও ভালোবাসলো কিনা সেটা তুই বলার কেউ নোস। ওটা আমাদের সম্পর্ক, আমরা বুঝে নেব, সেটা মাথায় রাখিস। তোর এর মধ্যে আসার কোনো প্রয়োজন নেই, আন্ডারস্ট্যান্ড? ও ঠিক আছে। কথাটা বলেই সেখান থেকে ছুটে চলে গেল ইচ্ছা। স্রোতের এই ব্যবহারে ভীষণ কষ্ট পায় সে।
কোনো রকমে স্রোতের সামনে চোখের জল আটকে রেখেছিল সে, কিন্তু আর পারে না। গাল বেয়ে নেমে আসে জলের ধারা। রাস্তার পাশে একটা বেঞ্চে বসে পড়ে ও, কিন্তু এবার সে কি করবে? এখানে বসে কাঁদছো কেন? তুমি তুমি এখানে? মনে হলো আমার তোমাকে দরকার, তাই ভাবলাম দেখা। আমি আমি কি করব কিছু বুঝতে পারছি না। সব সব কিরকম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে বলেছিলাম জোর করে কিচ্ছু করতে যেও না, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। কিন্তু আমার কাছে তো অশেষ সময় নেই। জানি, কিন্তু তুমি যদি কোনো ভুল করে ফেলো তাহলে তোমার নিজের ভবিষ্যৎ কিন্তু ওলটপালট হয়ে যাবে। তোমার কাছে সুযোগ রয়েছে গো নিজের ইচ্ছে পূরণ করার। সেই সুযোগকে সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করো। দেখো সব কিছু ঠিকঠাকভাবেই হবে, অত চিন্তা করো না, বাড়ি যাও। পরদিন ইচ্ছা একাই স্কুলে যায়। গেটে তার সঙ্গে দেখা হয়ে যায় স্রোতের। ওকে এড়িয়েই চলে যাচ্ছিল ইচ্ছা, কিন্তু স্রোতের ডাকে দাঁড়িয়ে পড়ে। ইচ্ছা ইচ্ছা ভেবেই এসেছিল যদি দেখা হয়ে যায় স্রোতের সঙ্গে তাহলে সরি বলে দেবে, কিন্তু স্কুলের গেটেই দেখা হয়ে যাওয়ায় সেই মুখ ফুটে বলার জন্য জড়ো করা সমস্ত সাহস কর্পূরের মতো উবে গেল। স্রোত এগিয়ে আসতেই স্কুলের ভেতরে ছুটে চলে যায় ইচ্ছা। স্রোত অবাক হয়েই সেখানে বোকার মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ শুভর ডাকে তার হুঁশ ফেরে। এই কিরে, হাঁ করে গেটে দাঁড়িয়ে কি ভাবছিস? আর ইচ্ছা ওভাবে ছুটে পালালো কেন? ও তুই আর বলিস না, কাল ঝগড়া হয়েছিল আমাদের। রাগের মাথায় আমি ওকে অনেক কিছু বলে ফেলেছি। ভেবেছিলাম দেখা হলেই সরি বলে দেবো, কিন্তু ডাকতেই তো ভেতরে ছুটে চলে গেল। ঝগড়া তোদের মধ্যে? কি নিয়ে? সেটা পরে বলবো, তুই বল না এবার কি করি আমি? দেখতেই তো পাচ্ছিস। ও কিছু না, ইচ্ছা রাগ ঠাক পুষে রাখে না, একটা সরি বলে দেবি ব্যাস। আরে বলবো কিভাবে? বললাম তো আমার কথাই শুনছে না, কি সমস্যা? কতক্ষণ শুনবে না? একই ক্লাসে তো পড়িস দুজনে, একবার না একবার তো শুনতেই হবে। চল, অত টেনশন করিস না তো, চল এবার। শুভর কথা মতো ইচ্ছার সঙ্গে বহুবার কথা বলার চেষ্টা করেছে স্রোত, কিন্তু সবই বৃথা। কোনো না কোনোভাবেই প্রত্যেকবার স্রোতকে এড়িয়ে চলে যাচ্ছে ইচ্ছা। স্কুল শেষ হয়ে যাওয়ার পর ইচ্ছা কখন বাড়ি চলে গিয়েছে সে জানতেও পারেনি। ফলে সারা দিন চেষ্টা করেও তাদের ঝগড়ার কোনো রকম সমাধান করতে পারল না স্রোত। কাল থেকেই মনটা খারাপ হয়েই ছিল তার, কিন্তু কারণটা তার অজানা। ইচ্ছার সঙ্গে ঝগড়া করেছে বলে? কিন্তু কেন? শুভ বা পূর্বার সঙ্গেও তো ঝগড়া হয় তার, কিন্তু কই এমন মন খারাপ তো হয় না তখন। ওকে একটা ফোন করে দেখব। ঘড়ির দিকে তাকায় একবার, 8টা বাজে। ফোনটা হাতে নিয়ে একটু ভেবে শেষ পর্যন্ত ইচ্ছাকে ফোনটা করেই ফেলে। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা রিসিভ করে সঙ্গে সঙ্গেই উত্তর দেয়, আমি একটু বাইরে আছি রে, পরে কথা বলছি। বলেই সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় ইচ্ছা। মন খারাপটা আরও কয়েক ধাপ বেড়ে যায় স্রোতের। নিজের সঙ্গে যে কি হচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছে না। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে বসে পড়ে সে। পরের দিনও একইভাবে কথা বলার বহু চেষ্টা করে স্রোত, কিন্তু ইচ্ছা প্রতিবারই এড়িয়ে চলে যায়। স্রোত ঠিক করে যে করেই হোক লাইব্রেরি পিরিয়ডে সে কথা বলবেই। ইচ্ছা ইচ্ছা শোন। আরে দাঁড়া, কি হয়েছে কি তোর? ডাকছি তো, শুনছিস না কেন? ছাড় আমাকে, আমার লাগছে। না, ছাড়বো না। স্রোত, ছাড় আমাকে। তোকে এত করে ডাকছি, তুই শুনছিস না কেন বলতো?
আমি জানি তুই আমার উপর রাগ করেছিস, বাট আমাকে সরি বলার সুযোগটা দিবি তো। রাগ করিনি। তাহলে শুনছিলিস না কেন? সেদিনের পর আবার তোর সামনে দাঁড়ানোর সাহস ছিল না আমার। আমিও ভেবেছিলাম তোকে সরি বলবো, কিন্তু তোকে সরি বলতে হবে না। তোর হয়তো কোনো কারণে মনে হয়েছিল, সেজন্যই ওরকম বলেছিস। কিন্তু আমি তোকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম, সো তার জন্য আই এম সরি। কিন্তু একটা কথা বলবো, তুই যেমন ভাবছিস পূর্বা কিন্তু তেমন নয়। চল তাহলে এবার। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। কিরে তুই এখানে? ক্লাস নেই? না রে, ফ্রি ক্লাস, তাই ভাবলাম একটু লাইব্রেরি যাই, তোরাও থাকবি। তা দেখে তো মনে হচ্ছে তোদের ঝগড়া মিটে গিয়েছে। তুই কি করে জানলি? আমি বলেছিলাম। আরে তুই যদি ওর মুখটা একবার দেখতিস না, উফ, পরীক্ষার আগেও মনে হয় কোনোদিন এত টেনশনে ছিল না। এই এক চড় মারবো কিন্তু, কোথায় টেনশনে ছিলাম? স্রোত, আজ তুই আমাদের সাথেই বাড়ি ফিরছিস রে? তুই জানিস না পূর্বা নেই তো, বেড়াতে গিয়েছে বলেই ছেলের মুখ বার। এই শুভ, সব কিছু নিয়ে মজা করিস না তো, ভাল লাগে না। তা কবে ফিরছে আবার? জানি না রে, বলেনি কিছু। আচ্ছা বলছি শোন না, এই সানডেতে তোরা ফ্রি আছিস? কেন? না, আমরা সবাই মিলে কতদিন কোথাও বেরোয়নি বলতো, তাই ভাবলাম ওই দিন যদি ঘুরতে যাওয়া যায়, তাই আর কি। আমি তো ফাঁকা আছি। না রে, আমি থাকছি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ফিরে আয়, তারপরে সবাই মিলে না হয় একদিন বেরোবো। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় দোলনায় বসেছিল ইচ্ছা। সকাল সকাল ঘুম থেকে ওঠা ওর বরাবরের অভ্যেস। হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্রোত ফোন করেছে। স্রোত হঠাৎ এত সকালে ফোন করলি? হ্যাঁ মানে কেন, ঘুমাচ্ছিস নাকি? বেশ, তাহলে কিন্তু আমি পরে ফোন। আরে সেটা কখন বললাম, বল কি বলছিস? বলছি তুই তো বলছিলি ফ্রি আছিস আজকে, বিকেলে আসতে পারবি? কোথায়? মলে শপিং করতে যাব। শপিং? বেশ, কখন যাবি বল? তাহলে 5টার দিকে ওই মোড়টায় চলে আসিস, কেমন? সময় মতো দুজন দেখা করে মোড়ের মাথায়। কি রে, আমার কি দেরি হলো? আরে না না, আমি নিজেই এইমাত্র এলাম, চল। মলে পৌঁছে দুজন ভিতরে ঢুকে যায়। প্রায় ঘন্টাখানেক মলে কাটিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে স্রোত আর ইচ্ছা। কিছুই তো কিনলি না, তাহলে আসার মানেটা কি হলো? আরে পছন্দই তো হলো না কোনোটা। তোকেই তো বলছিলাম যে টি শার্টগুলোর মধ্যে কিছু একটা পছন্দ করে দে। তুই বল, একটাও পছন্দ হয়েছে তোর?
তা হয়নি। তাহলে এবার বাড়ি? আরে ধুর, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবি? তার চেয়ে বরং চল একটা ক্যাফেতে যাব। আচ্ছা চল। ক্যাফেতে যাওয়ার পথে একটা দোকানে কিছু একটা জিনিসের ওপর চোখ পড়ে স্রোতের। এই ইচ্ছা, তুই প্লিজ 1 মিনিট দাঁড়া তো, আমি এক্ষুনি আসছি। ইচ্ছাকে কিছু না বলতে দিয়ে সেদিকে এগিয়ে যায় স্রোত। কিছুক্ষণ পরে কিছু একটা হাতে নিয়ে ফিরেও আসে। প্যাকেটটা নিয়ে ইচ্ছার হাতে এগিয়ে দেয় স্রোত। এটা কি? তোর গিফট। গিফট? কিসের জন্যে? তোর জন্মদিনের গিফট। স্কুলের প্রথম দিনের আগেই তোর জন্মদিন ছিল, তা তখন তো আর কিছু দিতে পারিনি। তাই বলে তুই আজকে? আরে তুই কথা না বলে খোল তো এটা, দেখ তো কেমন লাগলো। প্যাকটা খুলে ইচ্ছা দেখলো একটা ব্রেসলেট, সঙ্গে আরও একটা পেন্ডেন্ট। কি কেমন হয়েছে? খুব সুন্দর, থ্যাঙ্কস। ও একদম ভুলে গেছিলাম রে, দাঁড়া 1 মিনিট। ব্যাগ হাতরে ইচ্ছা বের করে আনে একটা প্যাক করা বাক্স, বের করে স্রোতের হাতে ধরিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে স্রোত। এটা তোর বার্থডে গিফট। আমি জানি তুই সেদিন কেন আমাদের ফাঁকা আছে কিনা জানতে চাইছিলি। আজ তোর জন্মদিন, তাই তুই সবাইকে নিয়ে সময় কাটাতে চাইছিলি, তাই তো? কিন্তু তুই জানলি কি করে? আমি তো তোদের কাউকে কিচ্ছু বলিনি। আর আই গেস শুভ ভুলে গিয়েছিল, তাই তোকেও তো বলা সম্ভব নয়। তুই জানলি কি করে? উফ, এত প্রশ্ন না করে দেখ না খুলে। ওকে ওকে, খুলছি। বাক্স খুলতেই স্রোতের মুখে হাসি ফুটে ওঠে। বাক্সের ভেতরে একটা সোনালি ঘড়ি। স্রোত ইচ্ছার মুখের দিকে তাকাতেই ইচ্ছার মুখটা আরও চওড়া হয়ে ওঠে। উৎফুল্ল হয়ে স্রোত বলে, আরে আরে এটা তো দারুণ হয়েছে রে। তোর ভালো লাগলেই ভালো। কথাটা শুনে একটু হেসে ঘড়িটা পরে নেয় স্রোত। তারপর স্রোত ইচ্ছাকে নিয়ে নিজের পছন্দের ক্যাফেতে নিয়ে যায়। সেখানে স্রোত আর পূর্বা প্রায়ই যাওয়া আসা করে। ইচ্ছারও ক্যাফেটা বেশ পছন্দ হয়, খুবই সুন্দর করে সাজানো পুরো ক্যাফেটা। দারুণ তো ক্যাফেটা। আচ্ছা ইচ্ছা, আমাকে সত্যিকারের একটা কথা বলবি? কি? সেদিন পূর্বার সম্পর্কে অমন কথা বলেছিলিস কেন বলতো? সত্যি বলেই বলেছিলাম। তুই কি করে জানলি যে ওটা সত্যি? অত কিছু আমি জানি না, বিশ্বাস করবি না আমি জানি। তার থেকে না হয় থাক না সেসব, সত্যিটা তো একদিন জানতে পারবি। তবে সেদিন আমি থাকবো কিনা জানি না। হ্যাঁ? এই থাকবি না মানে কি বলছিস কি তুই? কিছু না না কিছু না মানে বললেই হলো নাকি? যেটা বললি সেটা আমাকে বোঝা আগে। বলছি তো কিছু না। বলেই চেয়ার থেকে উঠে ক্যাফে থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় ইচ্ছা। স্রোত ওর পিছন পেছন ছুটে যায়। আরে কি সমস্যা? ইচ্ছা শোন। ইচ্ছা ছুটে এসে ইচ্ছার হাত ধরে থামিয়ে ওর সামনে এসে দাঁড়ায় স্রোত। দেখে মাথা নিচু করে কাঁদছে ইচ্ছা। পকেট থেকে একটা রুমাল বের করে এগিয়ে দিতে দিতে বলে, আরে আবার কাঁদছিস কি জন্য? এখন কি আবার বললাম আমি? নে চোখটা মোচ। আরে আমি কাঁদার মতো কি বললাম? আরে যদি কিছু বলি সরি, কি হয়েছে বল আমাকে। ইচ্ছা কান্না থামিয়ে চোখ মুছে ফেরত দেয় রুমালটা। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবি? কি? তুই আমাকে ভালোবাসিস তাই না? দেখ সত্যি বলবি কিন্তু। মানে? প্রশ্নের মানেটা তুই ভালো করেই বুঝেছিস। তুই জাস্ট সত্যিটা বল, হ্যাঁ কি না। ওর দিকে মুখ ফেরায় ইচ্ছা। মুখটা লাল হয়ে গিয়েছে। স্রোত যে হঠাৎ করে এরকম একটা প্রশ্ন করে বসবে সেটা সে ভাবতেও পারেনি। কি উত্তর দেবে সে? কি হলো বল। হ্যাঁ।
নিউ ইট, জানতাম আমি এটা। জানিস, আমি বলেও ছিলাম শুভকে, কিন্তু বিশ্বাসই করেনি। স্রোতের এই উত্তেজনা দেখে আবারও অবাক হয় ইচ্ছা। আমি যে তোকে ভালোবাসি সেটা জানার পর এই তো রিয়াকশন। আরে না না, ওটা অন্য কারণের জন্য। আসলে ব্যাপারটা হলো যে স্রোতের কথাটা না শুনেই হাঁটতে শুরু করে ইচ্ছা। একটু রাগ হয়, তার সঙ্গে একটা ভালো লাগাও। স্রোত বুঝেছে যে ইচ্ছা ওকে ভালোবাসে, কিন্তু এরপর ও তো এখনো পূর্বাকেই ভালোবাসে। আরে এই দেখো, আবার রাগ করে চলে যাচ্ছে। আরে পুরো কথাটা শুনবি তো। আরে ইচ্ছা, এই! স্রোত ছুটে ইচ্ছার কাছে পৌঁছে যায়, আর পৌঁছতেই ওকে প্রশ্ন করে ইচ্ছা, তুই কি করে জানলি? আরে বাবা, বুঝতে পেরেছিলাম অনেকদিন আগেই, বলেও ছিলাম শুভকে, কিন্তু ও বিশ্বাসই করতে চায়নি। কিন্তু সেদিনের সেই কাণ্ড দেখে আমি কনফার্ম হয়ে গেছিলাম। কি সমস্যা? আরে শোন, তুই কি সত্যি পূর্বাকে ভালোবাসিস? আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? একটা সুযোগ দেওয়া যায় না স্রোত? না রে, বিশ্বাস কর, আমি ওকে খুব ভালোবাসি। সত্যি ওকে খুব ভালোবাসি। ওকে ছেড়ে থাকা আমার পক্ষে একদমই সম্ভব নয়। আমার অনেক কিছুই ওর সঙ্গে জড়িত হয়ে আছে। ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন গড়ে উঠেছে। ও যদি আমার জীবন থেকে হারিয়ে যায় না, আমার কত স্বপ্ন যে ভেঙে পড়বে তুই ভাবতেও পারবি না। আর আমার স্বপ্নগুলো, আমার জগৎগুলো? আমার মতো সেগুলো অত বড় হয়নি রে এখনো। যতটা আছে ততটুকুতেই বেঁধে ফেল না, আর বাড়তে দিস না প্লিজ। সেজন্যই আজকে কথাটা তুললাম। তোর স্বপ্নগুলোর থেকে আমার স্বপ্নগুলো যে কত বড় সেটা তোর ভাবনার বাইরে। মানে? ছাড়, তোকে একটা কথা বলছি আজকে, নিজেকে সামলে নিস। তোর স্বপ্ন একদিন ভেঙে পড়বি। সেদিন সেই ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে সামলাবার জন্য হয়তো কেউ থাকবে না, আমিও না। থাকবি না মানে কি বলতে চাইছিস বলতো? তুই বারবার কেন এই কথাটা বলছিস? আইসিরে, বাড়ি ফিরতে হবে। আরে এই ইচ্ছা, প্লিজ প্লিজ উত্তরটা দে। ইচ্ছা দাঁড়ায় না। স্রোত তো বলেই দিল যে পূর্বাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা ওর পক্ষে সম্ভব নয়। তাহলে কেন দাঁড়াবে সে? তার পক্ষে কিছুই বদলানো সম্ভব নয়। কিন্তু স্রোতের প্রতি তার ভালোবাসা, সেটারই বা কি হবে? চিরকাল একতরফাই রয়ে যাবে কি? কথাগুলো ভাবার সময় ভীষণ কান্না পায় ইচ্ছার, কিন্তু সে কাঁদে না। বাড়িতে ঢুকতেই মা প্রশ্ন করে, কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? যাই হোক, একটা কথা বলার ছিল। তোর বাবার ট্রান্সফার। কথাটা শেষ করার আগেই দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ইচ্ছা। কি হলো? সেদিনের পর থেকে ইচ্ছার সঙ্গে আর কোনো কথা হয়নি স্রোতের। কয়েকদিন পরেই পুজোর ছুটি পড়ে যায়, ফলে গ্রামের বাড়িতে চলে যায় স্রোত। ফোন করেছিল ইচ্ছাকে, কিন্তু ও ফোন ধরেনি। ইচ্ছার বলা শেষ কথাগুলো বারবার মনে পড়ছিল স্রোতের। সেদিন কেউ থাকবে না, আমিও না। আর মনে পড়লেই কেন জানে না ভীষণ কষ্ট হচ্ছিল তার। এদিকে তাকে বারবার ফোন করে চলেছে পূর্বা, কিন্তু কথা বলার কোনো রকমের ইচ্ছা না থাকায় প্রত্যেকবার ফোনটা কেটে দিচ্ছিল। একসময় তিতি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে জোর গলায় বলে, বারবার ফোন করছিস কেন? চিৎকার করছিস কেন? ফোনটা ধরছিলিস না তো, তাই তো। আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, ফোনটা রাখ, ডিস্টার্ব করিস না। এত রেগে যাওয়ার কি আছে? আর বলে কিনা ডিস্টার্ব করিস না। আমার জন্য কত শখ, ভালো লাগছে না আর জাস্ট। জানি না আর কতদিন সব লুকিয়ে নাটক করতে হবে। ইচ্ছাকে আরও কয়েকবার ফোন করে স্রোত, তবু কোনো উত্তর নেই।
কয়েকদিন পর থেকে হঠাৎই ইচ্ছার ফোনটা সুইচ অফ বলতে থাকে। এবার ভীষণ টেনশন হতে শুরু করে স্রোতের। বিশেষ করে মনে পড়তে থাকে ইচ্ছার বলা শেষ কথাগুলো। বলতে কি চাইছিল ইচ্ছা, কিছুই তো বুঝতে পারলাম না। গ্রামের বাড়ি থেকে ফিরে সেই দিনই স্রোত যায় ইচ্ছাদের বাড়িতে। কিন্তু ওদের বাড়িতে পৌঁছে হতাশ হয় সে। তালা দেওয়া রয়েছে, কেউ নেই বাড়িতে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ ফ্যামিলি শুদ্ধ ওরা গেল কোথায়? মনমরা ভাব নিয়ে বাড়ি ফিরছিল স্রোত। এমন সময় পিছন থেকে শুভর ডাক শুনতে পায় স্রোত। এই স্রোত। শুভ বলছি, ভাই শোন না, মানে ইচ্ছা। শুভ স্রোতকে আর কোনো কথা বলতে না দিয়েই স্রোতের হাতটা ধরে, আবার ছুটতে শুরু করে। আরে চল চল চল, একটা জিনিস দেখাবো তোকে। কি হলোটা কি? আরে এভাবে ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বল। চুপচাপ চল, গেলেই দেখতে পাবি। শুভ স্রোতকে নিয়ে আসে শপিং মলে। স্রোতকে নিয়ে মলের মধ্যে ঢুকে এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজতে থাকে শুভ। মলে? এখানে কেন নিয়ে এলি? আরে দাঁড়া না, দেখাচ্ছি। আরে কি সেটা তো বলবি। পেয়েছি। কি পেয়েছিস? ওই দিকে তাকা। কোন দিকে? পূর্বা? হ্যাঁ, পূর্বা। একটা ছেলের হাত ধরে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে পূর্বা। সেলফি তুলছে একসঙ্গে। নিজের অজান্তেই ওদের দিকে এগিয়ে যায় স্রোত। সত্যি? এসবের মানে কি আমাকে একটু বলবি? সৃজিত, তুমি যাও, আমি আসছি। ওকে, বাট তাড়াতাড়ি এসো। কে ও? বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? দেখ সৎ, তুই আমার ফোন ধরছিলিস না, ইভেন পাত্তাও দিচ্ছিলিস না। তাই আমি ভাবলাম যে তুই আমার সাথে আর সম্পর্ক রাখতে চাস না। আর দশমীর দিন সৃজিত আমাকে প্রপোজ করে, সো আমি। আর তুই হ্যাঁ বলে দিলি? না মানে মিথ্যে। তোর সঙ্গে ওই ছেলেটা পুজো থেকে সম্পর্ক নয়, তোদের প্রায় 1 বছরের সম্পর্ক। কিসব ভুলভাল বলছিস শুভ? মিথ্যে বলে লাভ নেই পূর্বা। আমি সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে সব জেনেই বলছি। গত বছর পুজোতে সৃজিত তোকে প্রপোজ করেছিল, আর তখন থেকেই তোদের মধ্যে সম্পর্ক। আর আমি যে সত্যি বলছি সেটা তোর থেকে ভালো আর কেউ জানে না। কথাটা শুনেই মাথা নিচু করে পূর্বা। সেটা দেখে একেবারে ভেঙে পড়ে স্রোত। কেন পূর্বা, কেন? স্রোত না, একদম না। তোকে আর চিন্তা করতে হবে না। তোর যা করার এতদিনে সেটা করে ফেলেছিস। নাও লিভ। কিন্তু স্রোত। আমি সামলে নেব স্রোতকে, তুই যেতে পারিস। ওকে। শুভ স্রোতকে নিয়ে এসে মলের পাশের পার্কের একটা বেঞ্চে বসায়। ওর পাশে বসে একটা জলের বোতল এগিয়ে দেয় ওর দিকে। আমি কি ভুল করেছিলাম রে? আমাকে একটু বলবি শুভ, প্লিজ বল না। এতদিনের ভালোবাসা সব একদিনে এভাবে মিথ্যে হয়ে গেল। কি ভুল করেছিলাম? ভুল বলছিস? তুই পূর্বাকে ভালোবাসতিস, ও কোনোদিন তোকে ভালোবাসেনি। কিন্তু এতদিন ধরে এইসব অভিনয় করার কি খুব দরকার ছিল? না হলে তো বলেই দিতে পারতো। মানুষের মন খেয়ে বলতে পারে কখন কি হয়, তাও আবার এই বয়সে। জানিস শুভ, ইচ্ছা বলেছিল যে পূর্বা আমাকে ভালোবাসে না। আর আমি কত কি উল্টো পাল্টা বলেছিলাম সেদিন ওকে। ইচ্ছা আমাকেও বলেছিল,
আমিও প্রথমে ওর কথাগুলো মানতে পারছিলাম না, কিন্তু ওর ওপর আমার ভরসা ছিল, আর সেজন্যই এই বিষয়ে প্রমাণ জোগাড় করতে শুরু করি। তারপর তো এই শুভ, শুভ, তুই ইচ্ছাকে ফোন কর না একবার, আসতে বল না ওকে একবার। দেখ না, সে কবে থেকে কন্ট্যাক্ট করতে চেষ্টা করছি, কিন্তু আমার ফোনই রিসিভ করছে না। ইচ্ছাকে ডাকবো মানে? তোকে বলেনি কিছু? কি বলেনি? আরে আঙ্কেলের তো ট্রান্সফার হয়েছিল ওই পুজোর আগেই। ওরা তো এখন মুম্বাইতে। ইচ্ছা এখন মুম্বাইতে? হ্যাঁ রে, তুই জানতিস না? আরে কি হলো তোর? হাসছিস কেন এভাবে? স্রোত, এই তোর আর ইচ্ছার মধ্যে কি কোনো কথা হয়েছিল? এই তুই পাগলের মতো এরকম হাসছিস কেন স্রোত? যেদিন আমাদের শেষ দেখা হয়েছিল সেদিন ইচ্ছা আমার কাছে স্বীকার করেছিল যে ও আমাকে ভালোবাসে। ও জানতে চেয়েছিল আমার কাছে যে পূর্বাকে ছেড়ে আমি ওকে ভালোবাসতে পারবো কিনা। আমি না বলে দিয়েছিলাম, বলেছিলাম পূর্বাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আমার, কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে এভাবে নষ্ট হয়ে যাবে সব। জানি শুভ, ইচ্ছা আমাকে কি বলেছিল? ইচ্ছা বলেছিল একদিন পূর্বাকে ঘিরে গড়ে ওঠা আমার সমস্ত স্বপ্ন জগৎ সবকিছু ভেঙে পড়বেই, কিন্তু ও থাকবে না আমার কাছে, থাকবে না আমার কাছে। আর সেটাই সত্যি হলো। Guess what? At the end of the day, I'm nothing but a fool. না কারোর ভালোবাসা চিনতে পারলাম, না কাউকে ভালোবাসতে পারলাম। স্রোতের কথাগুলো শুনেও তেমন কোনো রেসপন্স করে না শুভ। সে আকাশের দিকেই তাকিয়ে বলে, স্রোত, তোর প্রজাপতি কেমন লাগে রে? হঠাৎ প্রজাপতি কেন? ভালোবাসাটা না অনেকটাই ওই প্রজাপতির মতো। যখন ভালোবাসা আমাদের কাছে থাকে, আমাদের ওটা অনেকটা ওই শুঁয়োপোকা বা খোকনের মতো লাগে। আমরা তাকে এড়িয়ে যাই, বুঝতে পারি না, কিন্তু যতক্ষণে সেটা বুঝি, ভালোবাসা প্রজাপতি হয়ে উড়ে গেছে অনেকটা দূরে। তুইও ইচ্ছাকে ভালোবেসে ফেলেছিলিস বল? কোনো উত্তর দেয় না স্রোত। ইচ্ছার দেওয়া হাত ঘড়িটার দিকে তাকায় সে। আরে এই ইচ্ছে, আর কত দেরি করবি? ফ্লাইট মিস হয়ে যাবে কিন্তু এবার। আসছি মা। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো ইচ্ছা। লাগেজ সব ক্যাবে তোলা হয়ে গিয়েছে। বাবা মা দুজনেই ওর দিকে তাকিয়ে। ইচ্ছা জড়িয়ে ধরে দুজনকে। সাবধানে যাবি আর সাবধানে থাকবি, সময় মতো খাওয়া দাওয়া করবি। আমি ওখানে থাকবো না কিন্তু তোর দেখাশোনা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি মা। আর তোমাদের তো বললাম আমি ওখানে একটু সব সেটেল করে নিই, তারপর তোমাদেরকেও বাড়িতে নিয়ে যাব, কেমন? আচ্ছা বেশ, এবার বেরিয়ে পড়, না হলে কিন্তু সত্যি সত্যি ফ্লাইট মিস হয়ে যাবে। এই তো আসছি মা। বাবা আসছি।
ফ্লাইটের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল ইচ্ছা। কয়েক মাস আগের ঘটনাগুলো আবার মনে পড়ছিল তার। বাবার ট্রান্সফারের কথা শুনে এবার আর ইচ্ছা জেদ ধরেনি কলকাতায় থাকার। বুঝতে পারে না যা করছে তা ঠিক করছে কিনা। বাচ্চা মেয়েটার কথাগুলো তখনও মাথায় আসছিল। তার কোনো রকমের ডিসিশন সমস্ত বর্তমানকে বদলে দিতে পারে। কিছুদিন বাদেই পরিবার সমেত ওরা শিফট করে আসে মুম্বাইতে। এখানে নতুন স্কুলে ভর্তি হয়, পড়াশোনা শুরু হয় আবার। আসার আগে অনেকবার স্রোত ওকে ফোন করেছে, কিন্তু ও নিজেই কোনো রকমের জবাব দেয়নি। এখানে এসে বাবাকে বলে নাম্বারটাও বদলে ফেলে। কিছুদিন পর হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ক্যালেন্ডারে সালটা আবার বদলে গেছে। সেপ্টেম্বর 2023। সেপ্টেম্বর 2023, মানে কলেজ পাস আউট করে 1 বছর পেরিয়ে গেছে। ইচ্ছা বুঝতে পারে সে অতীত থেকে বর্তমানে ফিরে এসেছে। সমস্ত কিছু বদলে গিয়েছে। ওর ডিসিশন সমস্ত বর্তমানকে নতুন করে তৈরি করেছে। ইচ্ছার মনের সমস্ত উদ্বিগ্নতা দূর করতে সেই বাচ্চাটা আবার হাজির হয়েছিল। বলেছিল, অত চিন্তা করো না, তোমার ইচ্ছা সত্যিই পূরণ হয়েছে। তাহলে কি ওর ইচ্ছা পূরণ করেছে ইচ্ছা নদী? কে জানে। কয়েকদিন কাটতেই বর্তমানের সমস্ত কিছুই বুঝতে পারে ইচ্ছা। জবের জন্য একটা ইন্টারভিউ দিয়েছিল ইচ্ছা, সেটাতে পাশও করেছে, কিন্তু জবটা সে পেয়েছে কলকাতায়। নভেম্বরে জয়নিং। এয়ারপোর্ট থেকে বেরিয়েই শুভকে দেখতে পায় ইচ্ছা। শুভ অবশ্য আগেই নিজে থেকে ফোন করে বলেছিল যে ও নিজেই ইচ্ছাকে পিক আপ করতে আসবে। ইচ্ছাকে পিক আপ করে নিয়ে ওর ফ্ল্যাটের সামনে দাঁড়ায় শুভর গাড়িটা। গাড়ি থেকে নেমে চারিদিকে একবার তাকিয়ে দেখে নেয় ইচ্ছা। ইচ্ছাদের পুরনো বাড়ির কাছেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সে। সব সেটেল করে নিয়ে মা বাবাকে নিয়ে নতুন করে ফিরতে চায় সেই বাড়িতে। এখানে জায়গাটার বিশেষ কিছু বদল চোখে পড়ে না তার। ইচ্ছার সমস্ত লাগেজ শুভ আর ও মিলে ওর ফ্ল্যাটে নিয়ে যায়। থ্যাঙ্কস রে, তুই থাকায় খুব সুবিধা হলো। আর তাছাড়া মা বাবার চিন্তাও একটু কম হবে, বুঝলি? থাক, অত প্রশংসা করতে হবে না। আর বাই দ্য ওয়ে, তোর জয়েনিং কবে থেকে? আজ মঙ্গলবার তো, সোমবার থেকে। কেন বলতো? ও, তাহলে কাল ফাঁকা আছিস তো? কাল ফাঁকা, কিন্তু কিন্তু কেন? বেশ, আজ তবে রেস্ট নে। কাল আমি ওই বিকেলে 5টার সময় নয় তোকে নিতে আসবো। তারপর এক জায়গায় নিয়ে যাব তোকে। কোথায়? কাল জানতে পারবি। রেস্ট নে আজ, আমি এখন বেরিয়ে যাব, ডিউটি আছে। কাল সময় মতো রেডি থাকিস। বলেই রুম থেকে বেরিয়ে যায় শুভ। শুভর দিকে তাকিয়ে একটু হাসে ইচ্ছা। একেবারেই পাল্টায়নি ছেলেটা, আগের মতোই এখনো প্রাণোচ্ছল আছে। পরের দিন ঠিক 5টার সময় শুভ আসে ইচ্ছাকে পিক আপ করতে। চল উঠে পড়। আরে বাবা, নিয়ে যাচ্ছিস কোথায় সেটা জানতে পারি কি? আরে চল না, গেলেই দেখতে পাবি। মোটামুটি ঘন্টা আধেক পরেই একটা পার্কে এসে পৌঁছয় ওরা। ইচ্ছাকে গেটে নামিয়ে গাড়িটা পার্ক করে আসে শুভ। চ। এখানে কেন নিয়ে এলি তুই? আবার প্রশ্ন? তোর কত প্রশ্ন করতে হয় রে? আচ্ছা, তোর বলতেই বা কি কষ্ট হচ্ছে রে? বলবো না, চল চুপচাপ। আর কোনো প্রশ্ন করে না ইচ্ছা, শুভর পিছনে পিছনে হাঁটতে থাকে। বেশ একটু হেঁটে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ে ওরা। প্রায় মিনিট 10 চুপচাপ বসে থাকার পর ইচ্ছা ধীর গলায় জিজ্ঞেস করে, আর কতক্ষণ বসে থাকবো এভাবে? একটু ওয়েট কর। কত দেরি করবে কে জানে, সময় জ্ঞানটা এখনো হলো না। কি কিছু বললি?
কিরে শুভ, পার্কে ডাকলি কেন হঠাৎ? হঠাৎ পেছন থেকে একটা চেনা গলা কানে আসতে মনে হওয়ায় ঘুরে তাকায় ইচ্ছা, আর তাকাতেই চমকে যায় সে। স্রোতও যে ইচ্ছাকে দেখে চমকে গিয়েছে তা ওর চোখ দেখেই বোঝা যায়। কত দেরি হয় রে তোর? শুভর কোনো কথাই স্রোতের কানে যাচ্ছে না। সে ধীরে ধীরে এগিয়ে আসে ইচ্ছার দিকে। ওর সামনে গিয়ে দাঁড়ায় সে। স্রোত, তুই? হ্যাঁ, আমিই ডেকেছি ওকে। ওর অনেক কিছু বলার আছে তোকে। যাওয়ার আগে আমাকে একবারও বললি না কেন রে? না মানে আমার সত্যি অনেক কিছু বলার আছে রে তোকে, অনেক কিছু বলার আছে। শুভ ওদেরকে দেখে হালকা একটু হেসে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যায়। ওদেরকে এখন একটু সময় দেওয়া দরকার। ইচ্ছাকে বসিয়ে সামনের মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে স্রোত। ইচ্ছার হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে ধরে বলে ওঠে, এখনো ভালোবাসিস আমাকে নাকি ঘৃণা করিস? সে যাই কর, আমি কিন্তু তোকে ভালোবাসি। তোর সঙ্গে থাকতে থাকতে কখন যে তোকে ভালোবেসে ফেলেছিলাম আমি বুঝতেই পারিনি। না, বুঝতে পারিনি বলাটা ভুল হবে, বুঝতে অল্প হলেও পেরেছিলাম, কিন্তু সেটাকে আমি মানতে চাইনি কখনোই। সবটা আমারই দোষ। মাথা নামিয়েই স্রোতের কথাগুলো শুনতে থাকে ইচ্ছা। ওর চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়ে স্রোতের হাতের উপর। ভালোবাসিস যদি তাহলে একবারও ফোন কেন করিসনি? শুভ আমাকে বলেছে আমার নাম্বার তোকে দিতে গেলে তুই নিতে চাসনি। তুই তো আমাকে কিছু না বলেই চলে গেলি। তার আগে তোকে যে কত ফোন করেছিলাম, ধরছিলিস না তো। তাই ভেবেছিলাম। কথাটা শেষ হওয়ার আগেই ইচ্ছা স্রোতের হাত থেকে হাত ছাড়িয়ে স্রোতের গালে একটা চড় মারে। ভাববি তো সেদিন তোর কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছিল তুই জানিস? জানিস না তুই? পারবি আমায় ক্ষমা করতে? ভালোবাসিস এখন আমাকে? প্রশ্নটা শুনে স্রোতকে জড়িয়ে ধরে ইচ্ছা। জড়িয়ে ধরেই অঝোর ধারায় ভেঙে পড়ে এতদিনের অভিমান। স্রোতের কানের কাছে খুব আস্তে গলায় বলে, আমি ভালোবাসি তোকে। কথাটা শোনা মাত্রই স্রোতও এবার ইচ্ছাকে জড়িয়ে ধরে বাঁধন শক্ত করে। মুখে ফুটে ওঠে একটা প্রশান্তির হাসি। सपना जहां दस्तक न दे, चौखट थी वो आंखें मेरी, बातों से थी तादाद में खामोशियां ज्यादा मेरी। বলছি, সব ঝগড়া ঝামেলার কি ইতি ঘটেছে? কথাটা শুনে একে অপরের বাঁধন ছেড়ে ধীরে ধীরে শুভর দিকে ঘুরে তাকায় স্রোত আর ইচ্ছা। দুজনের চোখেই একটা শান্তির স্নিগ্ধ হাসি দেখে শুভর আর বুঝতে কিছুই বাকি থাকে না। বলছি, তাহলে এবার যাওয়া যাক। একটা ছোট করে পার্টি তো হওয়া দরকার নাকি? শুভর কথা শুনে হেসে ওঠে দুজনেই। বেঞ্চ থেকে উঠতে যাবে এমন সময় একসঙ্গে বলে ওঠে দুজন, আমার তো পেন্ডেন্টটা, আমার দেওয়া ঘড়িটা। কয়েক মাস কাটতেই বাবা মাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসে ইচ্ছা। তারপর দুজনের ফ্যামিলিতেই ওদের সম্পর্কটা জানাতেই দুই পরিবারই নিজেদের সম্মতি প্রকাশ করে এবং ওদের বিয়েও ঠিক হয়ে যায়। তবে ওদের বিয়ের আগে শুভর উদ্যোগে ওদের তিনটে ফ্যামিলি মিলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করা হচ্ছিল।
শুভ, স্রোত আর ইচ্ছা তিনজনে মিলে কোথায় যাওয়া হবে সেটা ঠিক করার জন্যই ক্যাফেতে বসে আলোচনা করছিল। আচ্ছা শুভ, বল। শ্রী, রিজু ওরা কেমন আছে রে? হ্যাঁ, তুই তো আমাদের কলেজে পড়িসনি, তুই ওদের চিনলি কি করে? হ্যাঁ তাই তো, তুই কি করে চিনবি? তুই তো এখানে ছিলিস না, তোর সাথে তো পরিচয় হওয়ার কথা নয়। কি ব্যাপার? সেসব তোদের জানতে হবে না। তোরা ঠিক কর কোথায় যাব। কোথায় যাওয়া যায় বলতো এই গরমে? আমি বলবো, হোয়াট অ্যাবাউট ইচ্ছে নদী?